শুভ সন্ধ্যা মাই ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। Hoping I am audible and visible. Hoping I am audible and visible. If any problem, please comment. Hope I will see your comments. Very sorry, গতকাল কয়েকবার ইন্টারাপশনস হয়েছিল। আমি সেম সাবজেক্টে চলে যাচ্ছি, ইন্টারন্যাশনাল রিলেশনস, নেতাজি সুভাষচন্দ্র। আমি আজকে ফোকাস করব ওয়ার্ল্ড ওয়ার টু, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময়কার। আই উইল কনফাইন, সেই সময় আমি কনফাইন করব। আমি শুরু করছি। ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেছিল 39-এর শেষের দিকে, সেপ্টেম্বরের দিকে, সেপ্টেম্বর। এবং তারই 6 মাস আগে সুভাষচন্দ্র ম্যাড্রাসের মেরিনা বিচে একটা স্পিচে এই যে ওয়ার্ল্ড ওয়ার আসছে, ইম্পেন্ডিং, এটা ফোরকাস্ট করেছিলেন। ওয়ার্ল্ড ওয়ার আসছে, এটা হচ্ছে ফোরকাস্ট। ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেছিল ইন 39। তারপরেই ঘটনাগুলো আপনারা জানেন। 1939, 40তেই তিনি অ্যারেস্ট হয়ে গেলেন। প্রথমে জেল, তারপরে হোম ইন্টার্ন। সেখান থেকে তার বিদেশে চলে যাওয়া, নর্থ ওয়েস্ট হয়ে ভায়া আফগানিস্তান, রাশিয়া টু জার্মানি। এই পোর্শনগুলো জানেন। এইখানে আমরা জানি এই ঘটনাগুলো, কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনসটা কি ছিল একটু বলে রাখি। এই সময় যখন হোম ইন্টার্ন, তারও আগে থেকে কংগ্রেস থেকে যখন বহিষ্কৃত, এবং অলমোস্ট নো পার্টি ইজ ইগার টু কোঅপারেট উইথ হিম ইন ইন্ডিয়া টু ফাইট এগেনস্ট ব্রিটিশ, তখন তিনি একদম, এবং তিনি জানেন সেকেন্ড গ্রেট ওয়ারটা আসছে, সেই প্রেক্ষাপটে পৃথিবীর বিগ পাওয়ার্সদের হেল্প নিয়ে ব্রিটিশকে আক্রমণ করা, এই তো পরিকল্পনা। এই পরিকল্পনা, তার প্রায়োরিটি ছিল প্রথমে কিন্তু টু টেক হেল্প ফ্রম জাপান। জাপান কেন? কারণ জাপানে গেলে, জাপানের হেল্প পাওয়া মানে he can not only the help of the Japan power, very mighty Asian country, সেই সঙ্গে গোটা ফার ইস্ট এশিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়াতে যে বিপুল সংখ্যক ইন্ডিয়ান ডায়াসপোরা আছে, তাদেরকে ব্যবহার করা। তাছাড়া আমি 1 ঘন্টা পরে কথা বলবো রে। তাছাড়া আমাদের বিপ্লবীরা যেমন সাউথ ইস্ট এশিয়াতে আছে, আবার ইউরোপেও আছে, কিন্তু সংখ্যায় বেশি অনেক সাউথ ইস্ট এশিয়াতে। থাইল্যান্ড, ফিলিপাইন্স, থাইল্যান্ড, মালয়েশিয়া, জাপান, এইসব অঞ্চলে। এই সংখ্যাটা অনেক বেশি, তাদের হেল্প পাওয়া। এবং প্রথম দেখবেন নেগোসিয়েশনস ছিল তার জাপানের সঙ্গে নেগোসিয়েশনস। এই জাপানের সঙ্গে নেগোসিয়েশনসটা অনেক সিক্রেটলি হয়েছিল, এবং এই জাপানের সঙ্গে তার নেগোসিয়েশনস প্রথম বিভিন্নভাবে হয়েছিল, বিভিন্ন পর্দার পেছনের বিভিন্ন কুশীলবরা এটা করেছিল। একটা সাভারকারের গ্রুপ, এদিকে রাসবিহারী, ওদিকে রাসবিহারী, এদিকে সাভারকার গ্রুপ,
আমি আগেই বলেছি রাসবিহারীর সঙ্গে সাভারকারের একটা যোগাযোগ ছিলই। সাভারকার সত্যিকারের ট্রুলি এ বিপ্লবী এবং স্বাধীনতা সংগ্রামী নায়ক, ভারতবর্ষের হিন্দু মহাসভার নেতা। ওদিকে রাসবিহারী জাপান হিন্দু মহাসভার নেতা। এইটা প্লাস যে ট্রেডিং কমিউনিটি, যারা ব্রিটিশ ইন্ডিয়া থেকে সাউথ ইস্ট এশিয়াতে যারা ট্রেড করতো, এদের মধ্যে কিছু কিছু মানুষ জাপানের সঙ্গে কন্ট্যাক্টসগুলো সুভাষচন্দ্রের এবং শরৎ বসুর সঙ্গে যোগাযোগটা ডেভেলপ করেছিল। হ্যাঁ, একটা ফাইল, একটা ফাইল অলরেডি ডিক্লাসিফাইড, সেটা ওয়েস্ট বেঙ্গলের, এটা এটা ছিল, এটা ওয়েস্ট বেঙ্গল যে কতগুলো ফাইল ডিক্লাসিফাই করে তার মধ্যে একটা ফাইল, এই ফাইলটা হচ্ছে অন জাপান রিলেশন উইথ বোস, শরৎ বোস অ্যান্ড সুভাষচন্দ্র বোস, জাপান কানেকশনটা। এইটা আমি এইটা ডিক্লাসিফিকেশনের পরে এটা অ্যানালাইসিস করেছি। এইটা আমার নেতাজি সুভাষচন্দ্র কিছু বিতর্ক কিছু তথ্যের সেকেন্ড ভলিউমের সেকেন্ড এডিশনের এটা একটা চ্যাপ্টার আছে এখানে, জাপান যোগাযোগ। এবং এটা সুভাষচন্দ্রের ভাইপোরা কীভাবে থ্রু দিস মুখার্জি ফ্যামিলি অফ হাওড়া, যারা ট্রেড করতো টু দ্য জাপান, তাদের সঙ্গে কীভাবে যোগাযোগ আসতো, কীভাবে সাপ্লাই আসবে, মানি অ্যান্ড ওয়েপন্স, অল দিস কমিউনিকেশনস হতো। তার কিছু কিছু তথ্য ব্রিটিশ ইন্টেলিজেন্স পেয়ে গিয়েছিল, তার উপর সেই ফাইলটা ছিল। কিন্তু সেই সময় জাপান অ্যান্ড সুভাষচন্দ্রের যে এক্সিট প্ল্যানটা ম্যাচিওর করে উঠতে পারেনি। তার কারণ জাপানের মনের মধ্যেও তখনও 41-এ তখনও পর্যন্ত জাপান ডিরেক্টলি যুদ্ধে জড়িয়ে পড়েনি। প্লাস সেখানে দেয়ার ইজ ওয়ান রাসবিহারী বোস। জাপান গভর্নমেন্ট ওয়াজ হেসিটেন্ট টু অ্যাকসেপ্ট অ্যানাদার বোস ইন্টু টোকিও। তাদের ভয় ছিল, ইফ টু বোসেস আর দেয়ার উইথ বোথ আর উইথ পার্সোনালিটিস, then maybe clash and Japan government may be in a problem to tackle this situation. So initially they were reluctant to accept Subhash Chandra to Japan. তখন এটা ম্যাচিওর করেছিল টুয়ার্ডস ইউরোপ যাওয়ার পথটা, এবং ইউরোপ যাওয়াটা তার কিন্তু একদম প্রথম সিদ্ধান্তের এজেন্ডা 1 ছিল না। এবং এবার ভারত থেকে বেরিয়ে যে আফগানিস্তানে কয়েক সপ্তাহ ওয়েট করতে হয়েছিল, তার কারণ যদিও আগে থেকে কিছু প্রোগ্রাম করা ছিল, কিন্তু এখানে তার প্রথম টার্গেট ছিল টু গো টু রাশিয়া। রাশিয়া থেকেই তিনি ভারতের লিবারেশন ওয়ারটা করতে চেয়েছিলেন। কিন্তু আফগানিস্তানে গিয়ে দেখলেন রাশিয়াও খুব একটা তাকে নিতে আগ্রহী নন, কারণ রাশিয়া গোপনে ব্রিটেনের সঙ্গে একটা মোলাকাত করছে। এবার এইখানে যাই হোক, তখন মোলাকাত করলেও মনে রাখতে হবে যে ব্রিটিশের ইন্টারেস্ট ইন এশিয়া and রাশিয়ার ইন্টারেস্ট ইন এশিয়া ইজ ফাইটিং উইথ ইচ আদার। সুতরাং যে কোনো ব্রিটিশ এম্পায়ারের এনিমি সঙ্গে ইউএসএসআর একটা ভালো রিলেশনস মেনটেন করতে চায়। সুতরাং তারা সুভাষচন্দ্রকে হেল্পও করেছেন। এইখানে তার সুভাষচন্দ্রকে এখানে জার্মান এম্বাসি, ইটালিয়ান এম্বাসি, রাশিয়ান এম্বাসি, এই তিনটে এম্বাসিকে কোঅপারেট করতে হয়েছে। অ্যান্ড সুভাষচন্দ্র হ্যাজ টু ইঞ্জিনিয়ার দ্যাট কোঅপারেশন, কারণ এই তিনটে শক্তি ব্রিটিশের এম্পায়ারের এগেনস্টে। এই ইন্টারেস্টটা বুঝিয়ে তাদের কোঅপারেশনটা আদায় করতে হয়েছে। ইন ফরেন পলিসি দিস ইজ যে ইউ হ্যাভ টু মেক ইউর কাউন্টার পার্ট ফিল দ্যাট দিস প্ল্যান ইজ মিউচুয়ালি ইন্টারেস্টিং টু মিউচুয়ালি বেনিফিশিয়াল টু ইচ আদার। এটা বোঝাতে হবে, বোঝালেই ইউ উইল গেট দ্য বেনিফিট। এটা বোঝানো গেছে যে সুভাষচন্দ্রের ইউরোপে যাওয়াটা ইটালির জন্যও প্রয়োজন,
জার্মানির জন্যও প্রয়োজন, রাশিয়ার জন্যও প্রয়োজন। দ্যাটস ওয়াই দে কোঅপারেটেড সুভাষচন্দ্র ফর ইটস এক্সিট ফ্রম আফগানিস্তান টু রাশিয়া, দেন টু জার্মানি। রাশিয়া, আগেই বলেছিলাম, রাশিয়ার এবং স্ট্যালিনের সমর্থন ছাড়া একটা পিঁপড়ের পক্ষেও মস্কো হয়ে মুভ করা সম্ভব ছিল না। স্ট্যালিন নিউ সুভাষচন্দ্র ইজ মুভিং থ্রু মস্কো। তার একটা ট্যাক্টফুল সাপোর্ট ডেফিনেটলি ছিল, তা নাহলে এই প্যাসেজটা সম্ভব হতো না। কারণ তখন রাশিয়া যেহেতু সিক্রেটলি, যদি তখন রাশিয়ার সঙ্গে জার্মানির নো অ্যাগ্রেশন প্যাক্ট, কিন্তু গোপনে তারা ব্রিটিশের সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক রিডেভেলপ করার চেষ্টা করছে। এই অবস্থায় রাশিয়ার পক্ষে সুভাষচন্দ্রকে সাপোর্ট করাটা সম্ভব ছিল না, কিন্তু রিলেশনসটা সুভাষচন্দ্রের সঙ্গে তারা মেনটেন করে গেছে বিহাইন্ড দ্য পার্টন অলওয়েজ। সেকেন্ড কোয়ার্টার এন্ডে আমরা তার ফসলটা পাবো। এবার জার্মানিতে গেলেন। জার্মানিতে গিয়ে সুভাষচন্দ্রের অ্যাচিভমেন্ট খুব সিগনিফিক্যান্ট নয়, কিন্তু যেটা তিনি করলেন, সেখানে তার নিজস্ব লিজিয়ান তৈরি করলেন, নিজস্ব ব্রডকাস্টিং স্টেশন তৈরি করলেন। ইটালির সঙ্গে তার একটা ভালো সম্পর্ক তৈরি হলো, এবং এটা সম্ভব হয়েছিল তার কারণ অলরেডি যখন তিনি 1931 থেকে 36 পর্যন্ত, 1933 টু 1936 এন্ড পর্যন্ত, এই কয়েক বছর হি ওয়াজ রিমেন্ড এক্সাইলড ইন ইউরোপ। তখন উনি ওয়েস্ট ইউরোপের সমস্ত কান্ট্রিগুলোতে ভ্রমণ করে করে নিজস্ব ইন্ডিভিজুয়াল ফ্রেন্ডস তৈরি করেছিলেন, প্রচুর ফ্রেন্ডস তৈরি করেছিলেন, প্লাস প্লাস বিভিন্ন ফ্রেন্ডশিপ সোসাইটি তৈরি করেছিলেন। এইগুলো ওনার পরবর্তীকালে যখন 1941 গেলেন, এইগুলো ওনার খুব কাজে লেগেছিল। যে কথাটা উনি আগেই বলেছেন যে আমাদেরকে বিভিন্ন কান্ট্রির লোকেদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কও তৈরি করতে হবে, সেগুলোই পরবর্তীকালে আমাদের জাতীয় স্বার্থের কাজে লাগবে। Let me see whether I am audible or not. Okay, hoping I am audible and visible. Yes, Arun Mukherjee and other things. হ্যাঁ, এবার আমি আসছি। ইফ নট অডিবল প্লিজ টেল মি, প্লিজ রাইট। এবার আসছি আমি এই যে ইটালির কাছ থেকেও কোঅপারেশন পেয়েছেন এবং জার্মানির কাছ থেকেও কোঅপারেশন পেয়েছেন, কারণ বোথ ইটালির ইন্টারেস্ট অ্যান্ড জার্মানির ইন্টারেস্ট অ্যান্ড ব্রিটিশ এম্পায়ারের ইন্টারেস্ট ইজ কন্ট্রাডিক্টিং। এই জায়গাটা বোঝাতে হয়েছে যে ব্রিটিশ এম্পায়ার থাকলে পৃথিবীব্যাপী জার্মানিরও ক্ষতি, ইটালিরও ক্ষতি। এটা বোঝানো সম্ভব হয়েছে বলেই, বোঝাতে পেরেছিলেন বলেই এই কোঅপারেশনটা পেয়েছেন। এবার দেখুন তিনি সেখানে যে অ্যাচিভমেন্টগুলো করেছেন, এটা তার ডিপ্লোম্যাটিক, তার ভিক্টরি, এটা তার ইন্টারন্যাশনাল রিলেশনসের, তার স্ট্রেংথের এটা ফসল। সেখানে ব্রডকাস্টিং স্টেশন, সেখানে থেকে ওয়ার্ল্ড ভিউ তৈরি করা, তার লিজিয়ান তৈরি করা, জার্মানি ইটালি কাছে যত সাউথ আফ্রিকা, নর্থ আফ্রিকাতে যুদ্ধের ক্ষেত্রে যত ভারতীয় ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি যত সোলজার্স অ্যারেস্ট হয়েছিল, এবং যারা অ্যারেস্ট হয়েছিল বাই দ্য ইটালিয়ান অ্যান্ড জার্মান আর্মি, সেখান থেকে উনি লিজিয়ানটা তৈরি করেছিলেন। এখানেই হচ্ছে আইএনের প্রথম একটা অংশ তৈরি হলো, লিজিয়ান। যদিও রাসবিহারী বোস এদিকে জাপানের ক্যাপচার সোলজার্স দিয়ে এখানে একটা আইএনএ তৈরি করেছেন। এবার আসছি আমি। এবার তার যখন দেখলেন, এবার দেখুন এবার ইউরোপে তার ইন্টারেস্টটা কোথায় হ্যাম্পার হলো, তার কখন হ্যাম্পার হলো, যখন দেখলেন এবং হিটলারের সঙ্গে নেতাজির চুক্তির দ্বিতীয় শর্তটাই ছিল যে হিটলার রাশিয়ার সঙ্গে জার্মানির যে নন অ্যাগ্রেশন প্যাক্ট আছে, এই যে কন্ডিশনটা যেমন না জার্মানি কখনো ভায়োলেট করে। ডোন্ট ভায়োলেট দ্য জার্মান রাশিয়া রিলেশনস, হোয়াট এভার নন অ্যাগ্রেশন প্যাক্ট। এইটা দ্বিতীয় শর্ত ছিল। আর প্রথম শর্ত ছিল হিজ পলিটিক্যাল ইমিউনিটি,
উনি পৃথিবীর কোন দেশের সঙ্গে কি কথা বলবেন, কি রিলেশন তৈরি করবে, নট টু বি ইন্টারফিয়ার্ড বাই দ্য জার্মান গভর্নমেন্ট। এটা হচ্ছে পলিটিক্যাল ইমিউনিটি। হি আর্ন দ্যাট পলিটিক্যাল ইমিউনিটি, যেটা ওয়ান শর্ট অফ সভারেনিটি, তার লিজিয়ানের সোভারেনিটি। লিজিয়ানটা পুরোপুরি গভর্নমেন্ট নয়, সেটা করে উঠতে পারেননি বিভিন্ন কারণে, কিন্তু লিজিয়ান তৈরি হয়েছিল। এবার তারপরে যে মুহূর্তে জার্মানি রাশিয়া আক্রমণ করলো, সেদিন সুভাষচন্দ্র নেতাজি ছিলেন ইন রোম। রোম থেকে সঙ্গে সঙ্গে ফিরে গেলেন যে এইটা হিটলার খুব ভুল করেছেন, ভুল করেছেন, এতে বিশ্বযুদ্ধের গতি প্রকৃতি পাল্টে যাবে। শুধু তাই নয়, উনি ভারতীয়দেরকে আর বোঝাতে পারবেন না যে জার্মানরা ভারতের ভালো চায়। রাশিয়া আক্রান্ত হয়েছে, কারণ রাশিয়ার ইমেজ ইন ইন্ডিয়া খুব ভালো। এই জায়গাটা, এই দেখুন, এই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। এবং উনি বললেন আমাকে যেতে হবে ফার ইস্টে, টু জাপান, টু ফার ইস্ট। এবার হি কনভিন্সড জার্মান গভর্নমেন্ট অ্যান্ড অলসো ইটালিয়ান গভর্নমেন্ট। দেখুন, ইটালিয়ান গভর্নমেন্ট কনভিন্স করেছেন, জার্মান গভর্নমেন্টে কনভিন্স করেছেন। জার্মান গভর্নমেন্ট বিভিন্ন ওয়েজ অ্যান্ড এভিনিউজ ABC চিন্তা কথা বলেছেন, সেটা আমি ডিসকাস করেছি ভলিউম 3-তে আমি, ABC। এবং ইটালিয়ান গভর্নমেন্ট তার পথ চিন্তা করেছেন। তারা বাই প্লেন ফ্রম রোম টু রেঙ্গুন, রেঙ্গুন তখন বাই দিস টাইম আন্ডার জাপান, এই পথটা এক্সপ্লোর করে 14খানা প্লেনের ট্রায়াল, প্লেন আপ ডাউন করিয়েছে উইথ সেফটি ফ্রম রোম টু রেঙ্গুন, প্লেন ফ্লাই ইন অ্যান্ড আউট করেছে, ট্রায়াল, so that this plane route, air route can be used by Netaji for his journey to the Far East. এই ডকুমেন্টটা আমি এটাও দিয়েছি আমি। এটা পেয়েছি কার কাছ থেকে? এটা পেয়েছি ইটালিয়ান অ্যাম্বাসেডার পিত্র কৈরনির ডকুমেন্টস থেকে। এটাও ভলিউমটা দিয়েছি, এটা আমি 3rd ভলিউমে দিয়েছি আমার বিতর্ক তথ্য ভলিউমসে। এবার দেখুন, এবার আলটিমেটলি তার সাবমেরিন যাত্রা হয়েছে, সেটা উইথ দ্য হেল্প অফ দি জার্মান গভর্নমেন্ট। এটা এবার এই যে বোঝানো যে আমার এখন এখানে থেকে আর লাভ নেই, আই শুড গো টু দ্য ফার ইস্ট। এবং জাপান গভর্নমেন্টকেও কনভিন্স করতে হয়েছে। এবং নাও যখন 1941-এ জাপান গভর্নমেন্ট ওয়াজ রিলাক্টেন্ট অ্যাবাউট সুভাষচন্দ্র নেতাজি, নাও দে আর ইগার, বিকজ গ্রেট ওয়ার ইন্ডো প্যাসিফিক রিজনে এসে গেছে। এখানে ইন্ডিয়ান ডায়াসপোরা প্রচুর লোক আছে। ইন্ডিয়ার সিম্প্যাথি এবং ডায়াসপোরার সিম্প্যাথি, এশিয়ান নেশনসদের সিম্প্যাথি পাওয়ার জন্য সুভাষচন্দ্রের মতো, নেতাজির মতো একজন ব্যক্তিত্বকে জাপানের প্রয়োজন। প্লাস রাসবিহারীর বয়স হয়ে গেছে, সুভাষচন্দ্র তো ডাইনামিক একটা গ্লোবাল ফিগারকে তাদের প্রয়োজন বিভিন্নভাবে। হি ক্যান অর্গানাইজ দ্যাট। এবার নাও জাপান ইজ ওয়েলকামিং নেতাজি টু দ্য ফার ইস্ট, টু টোকিও, এই জার্নি। এগুলো আপনারা জানেন, এগুলো ডিপ্লোম্যাটিক রিলেশনসের ব্যাপার। এবার দেখুন, সেখানে এসে তার যে গভর্নমেন্ট তৈরি করলেন, যেটা সেখানে প্রথম শর্ত হচ্ছে ইমিউনিটি, দ্য ইমিউনিটি অফ দ্য গভর্নমেন্ট, সোভারেনিটি, যে তার গভর্নমেন্টের কাজকলাপে জাপান গভর্নমেন্ট ইন্টারফেয়ার করবে না। এবার কার সঙ্গে কি রিলেশনস করবেন, কি কথা বলবেন, এটা ইমিউন থাকবে, কভার, একদম তার নিজস্ব সিদ্ধান্ত, এবং তাই তিনি করেছেন। এবং এই যে জায়গাটা, এবং জাপানিজ এবং আইএনএ আর্মি ভারতের মাটিতে এলে কার পতাকা উঠবে? জাপানের পতাকা উঠবে না, ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠবে। এবং ল্যান্ডের উপরে গভর্নর্স হবে ইন্ডিয়ান, অ্যাডমিনিস্ট্রেশন হবে ইন্ডিয়ান। এই যে জিনিসগুলো একদম ক্লিয়ার করেছেন। হি ওয়াজ নেভার আন্ডার দি কমান্ড অফ the INA was not under the command of Japanese army, and his functioning of the government was independent. এইখানটা মজার জিনিস। এবার দেখুন, আর্কাইভস অফ ইন্ডিয়াতে যে আইনের নথিপত্রগুলো আছে, ওখানে দেখুন কীরকম দেখবেন আপনি। এখানে দেখবেন পিকিউলিয়ার, দো নেতাজি ইন দ্য এক্সিস গ্রুপ, his relations with the Russia, which is in the allied group,
is there. And USSR, the communist Russia, has recognized the provisional government of Azad Hind, had recognized, appreciated the right of the provisional government of India to fight for India's liberation. Archival document, যদিও অরিজিনাল আর্কাইভাল ডকুমেন্টে আমি পাইনি, ইনডিরেক্টলি এভিডেন্সগুলো পেয়েছি ওখানে, কিন্তু এটা হচ্ছে ওখানে ডেপুটি ডিরেক্টরের একটা বড় ইম্পর্টেন্ট নোট। নট অনলি 9 countries of the world recognized, including that Ireland, German, Japan, Italy, other countries, Philippines, Burma, Thailand, all this, Croatia, and USSR recognized. That's the might of his diplomacy, his international relations. এবার আমি কনফাইন করব ওইখানটাতে, আমি একদম শেষের দিকে চলে যাব। এবার যখন দেখুন 1945-এর মে মাসেই ইন ইউরোপ, ইটালি অ্যান্ড রাশিয়া অ্যান্ড জার্মানি ফল করছে। এই ফল করার সময় তার একটা স্পিচ আমি একটু পড়ে শোনাচ্ছি। নেতাজির ডিপ্লোম্যাসিটা, ইন্টার রিলেশনটা, স্ট্রেংথটা কোন লেভেলে এটা বুঝবেন। এটা আমি পড়ছি, এ স্পিচ অফ নেতাজি সুভাষচন্দ্র অ্যাট ব্যাংকক, May 21, 1945, just after the surrender of Germany. কি আমি একটু পড়ি, সবটা পড়তে পারবো না, এটা আমি পড়ছি আমি সিলেক্টেড স্পিচেস অফ সুভাষ চন্দ্র বোস, পাবলিশড বাই দ্য পাবলিকেশন ডিভিশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, এটা আমি একটা পড়ছি। The time is not far off when our enemies will realize that though they have succeeded in overthrowing Germany, they have indirectly helped to bring into arena of European politics another power, that is Soviet Russia, that may prove to be greater menace to British and American imperialism than Germany was. অর্থাৎ তোমরা জার্মানিকে হারিয়েছো, তোমরা মনে করছো তোমাদের শত্রু খতম হয়ে গেছে, মনে রেখো জার্মানি চলে গেলেও তোমাদের জন্যে যে জার্মানির পরাজয়ের মধ্য দিয়ে ইউরোপের মাটিতে যে শক্তির অভ্যুদয় ঘটেছে ইউএসএসআর, সে হবে জার্মানির থেকেও তোমাদের বড় শত্রু। দি প্রভিন্সিয়াল গভর্নমেন্ট অফ আজাদ হিন্দ উইল কন্টিনিউ টু ফলো দ্য ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টস with the closest interest and endeavor to take the fullest advantage of them. মনে রেখো ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টস যা ঘটছে, প্রভিশনাল গভর্নমেন্ট অফ আজাদ হিন্দ সেগুলো খুব ক্লোজলি ওয়াচ করছে এবং সেটাকে সে ব্যবহার করবে। দি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ আওয়ার ফরেন পলিসি হ্যাজ বিন অ্যান্ড উইল বি ব্রিটেনস এনিমি ইজ ইন্ডিয়াজ ফ্রেন্ড। কারণটা কি উনি বলছেন একটু পরেই, যে তোমাদের তো ঘরের মধ্যে অ্যালাইড ফোর্সের মধ্যে মারামারি লেগে গেছে, কারণ তোমাদের অ্যালাইড ফোর্সের মধ্যে ইউএসএ, ইউকে একদিকে আর ইউএসএসআর অন্যদিকে, তোমাদের সেখানে কনফ্লিক্টিং ইন্টারেস্ট আছে এবং এই কনফ্লিক্টিং ইন্টারেস্টটাকে আমি ব্যবহার করব। ইট ইজ ক্লিয়ার বাই নাও দ্যাট ওয়ার এইমস অফ সোভিয়েত ইউনিয়ন are quite different from those of the Anglo-Americans, although they had common enemy in Germany. This has been further confirmed at the San Francisco Conference, where the Soviet Foreign Commissioner M. Molotov refused to submit to the Anglo-American demands. সান ফ্রান্সিসকো তোমরা যে বসেছিলে অ্যালাইড ফোর্সের বন্ধুরা সব একসঙ্গে, সেখানে ইউএসএ এবং ইউকের কথা রাশিয়ান এনভয় মলটোভ শোনেনি। ইনফ্যাক্ট এম মলটোভ went to so far as to challenge the credentials of puppets of Britain and America who came to represent India and Philippines respectively,
সেই কনফারেন্সে ব্রিটিশ ইন্ডিয়া এবং ফিলিপাইন্সের যে রিপ্রেজেন্টেটিভ গিয়েছিল তাদেরকে মলটোভ স্বীকারই করেননি, তাদের ক্রেডেন্সিয়াল অ্যাকসেপ্টই করেনি। The difference that became visible at that San Francisco conference are only a precursor of much wider and deeper conflict between Soviet Union and Anglo-American, which the future has in store for the world. ভবিষ্যৎ পৃথিবীর এটাই হচ্ছে আছে, এই কনফ্লিক্টটাই লাগবে এবার, আমি সেই সুযোগটা গ্রহণ করব। While the conflict between the Soviets and the Anglo-Americans is going on, we should not fail to understand the real position and strength of our principal enemy, that is Britain. আমরা ওই সুযোগে আমরা ব্রিটেনকে পর্যুদস্ত করব। So long as Britain was without the aid of America, whether in Europe or in East Asia, she was badly beaten in every battle. যতক্ষণ না আমেরিকা এগিয়ে এসেছে, আমার শত্রু ব্রিটেন পৃথিবীর সব প্রান্তে মার খেয়েছে। Britain's recent successes has been due to first and foremost for American leadership. আমেরিকার দয়ায় তার সেই সাফল্য, and the Americans' assistance. I have no doubt in my mind, and I have said so again and again in the past, that the days of British Empire are drawing to a close. British Empire din shesh hoye jacche. The British Empire is a decadent and decaying empire, and it is endeavoring now to prolong its life. Our program in East Asia remains unaltered. I demand from our countrymen in East Asia total mobilization. এগুলো পরবর্তী সংগ্রামের জন্য এগুলো কথা বলছেন। এই যে জিনিসটা আই উইল ইউজ, এই যে ইউএসএসআর এর সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার আগেই ইউএসএসআর এর সঙ্গে ইউএসএ ইউকের যে ইন্টারেস্টের দ্বন্দ্ব, যেটা প্রকাশ পেয়ে গেছে সান ফ্রান্সিসকো কনফারেন্সেই, উনি কিন্তু বুঝে গেছেন, ব্যাস ওইটাকে আমি ব্যবহার করব। এবার দেখুন তারপরের খেলাটা, এবার খেলাটা কি হলো, এবার দেখুন, এবার আসছি খেলাটা কোথায়। খেলাটা দেখুন, এদিকে উনি এটাও বুঝে গেছেন কিন্তু 1944-এর মিডিল থেকেই উনি বুঝে গেছেন, নেতাজি বুঝে গেছেন জাপান এই যুদ্ধ কন্টিনিউ করতে পারবে না। Japan will not be able to continue this war against these Anglo-Americans in the Far East, in the Asia Pacific region. তিনি কি করলেন? He re-established his contacts with USSR. Because after surrender of Japan, তাকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য আরেকটা প্ল্যাটফর্ম তাকে পেতেই হবে। He explored that and was successful. এই যে উনি জাপানের সঙ্গে ইউএসএসআর এর সঙ্গে যে কন্ট্যাক্টটা ডেভেলপ করলেন, এটা কিন্তু জাপান গভর্নমেন্টের কিছু সেকশন একদম পছন্দ করেনি। এগুলো রেকর্ডসেই আছে, ডিক্লাসিফাইড ফাইলসেই আছে, চাননি। বাট হি কুড। এইবার এইগুলোই ছিল আমার হি কুড বাই হিজ স্ট্রেংথ অফ দ্য ইন্টারন্যাশনাল রিলেশনস, ইটস শার্প মাইন্ড ইন ডিপ্লোম্যাসি। ওই যে বলেছেন, আমি রাশিয়ার সঙ্গে ইউএসএসআর এর সঙ্গে ইউএসএ ইউকের দ্বন্দ্বের এই সুযোগটা গ্রহণ করব, এবং করেছেন। হি রিএস্টাবলিশড দ্যাট রিলেশন। আগেই তো ডকুমেন্টস বলেছি আমি, ইউএসএ রেকগনাইজড দ্য রাইট অফ দ্য আইএনএ অ্যান্ড পিজিআই টু ফাইট ফর ফ্রিডম অফ ইন্ডিয়া। এবার দেখুন, আমি কয়েকটা জায়গা, আমি যে তথ্যগুলো আমি জেএমসি এফিডেভিট করেছিলাম টু সাপোর্ট মাই স্টেটমেন্ট দ্যাট সুভাষচন্দ্র
re-established good relations with USSR after the middle of the 1944, and ultimately he used that connections for re-entry into Russia, USSR. He entered USSR in 1941. In the period of 1933 to 36, when he was exiled in Europe, he was debarred from going to USSR. But 1941 early part he went to Germany via Moscow, and this time again has been diplomatically able to re-establish his relations with Moscow. এবার আসছি আমি, এবার কতগুলো তথ্য দিয়েছিলাম, সেই তথ্যগুলো that will show his strength of diplomatic mind and his ability to maneuver international relations in his favor for his countrymen, for his country. দেখুন আমি একটা ফাইল কোড করছি, ফাইল INA 241 ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া, ফাইলটা কোড করি, যেটা আবার এক্সিবিট হয়েছে JMCI, এক্সিবিট নাম্বার 300 আর আর্কাইভস নাম্বার 249 INA, কি এটা ব্রিটিশ ডকুমেন্ট। আমি যতগুলো আমি এফিডেভিট করেছিলাম সবগুলো আজ পড়তে পারবো না, বা সবগুলো আমার বইয়ে দেওয়া হয়নি। এটা আমি পড়ছি আমার নেতাজি সুভাষচন্দ্র কিছু বিতর্ক তথ্য সেকেন্ড ভলিউম, সেকেন্ড এডিশন থেকে। হ্যাঁ, এখানে পড়ছি আমি পেজ নাম্বার 98 থেকে। Bose considered that the Russian attitude was always in favor of India and her independence, and that at any time she might interfere on behalf of PGI. His capacity to foresee what would follow the end of World War II. Yes, Shankar. The moment Germany violated the German-Russia border, he came to conclusion that this war will not be a success for Hitler. And he has subsequently told Hitler's defeat is not on the military front, but on the diplomatic front. A radio speech. And again I'm going. And from the middle, though Japan is seen to surrender in August 1945, from 44 middle, documents are showing that Subhash Chandra Netaji has come to a conclusion that Japan will not be able to continue this war for long. That's why he is maneuvering his international relations. Second, again, this file is 273 INA. Okay, 273 INA. Also an exhibit in the JMCI. Yes. This information says that Bose had been trying to persuade the Japs to allow him to go to Moscow since October 1944, when he told them that they had no chance of invading India through Burma, and that accordingly he would prefer to try another road to Delhi via Moscow. আর পড়বো, আরো আছে। From the very beginning, Bose's standpoint was very clear. He was ever ready to accept any assistance from any nation, if any it desires India to be independent. এটা কোন ফাইল? এটা হচ্ছে 273 INA. Yes. No doubt he wished to get near to Soviet Russia. আমি বলে রাখি, এই মুহূর্তে বলে রাখি, অলরেডি তুমি দেখবে শঙ্কর, ইউ উইল সি, if you see the submission of that is a file of the CSDIC file on interrogation of Major General Dr. A.C. Chatterjee. There he is telling Netaji send me to
to Saigon and Hanoi to explore ways of communications to USSR. আবার পড়ছি এখানে ফাইল থেকে, no doubt he wished to get near the Soviet Russia, and after the telling blow was inflicted upon Japan and his troops, which made him almost give up the hope to advance into India from Burma. Bose's point was, once I have given an interview with the Russian ambassador, I have perfect confidence in my success in persuading Russia to help in our independence movement, and at the same time I am sure that I can do something to improve the relations between Japan and Russia, and it might serve to decrease the menace Japan is facing on the Manchurian side. I trust if I succeed, it will result in killing two birds with the same stone. আর একটা ফাইল একটু পড়ে শোনাই। Yes, SC Bose is preparing to leave for Moscow in order to place all informations about the Indian freedom movement before leaders in the USSR. In December 1944, Lieutenant Sadhu Singh of Headquarter Division 1 INA, who was acting as Quarter Marshal of the EU rest camp, informed B766, is a code name of one important INA person, that SC Bose has already left for Moscow and was soon expected back to Tokyo. That is December 1944. Joydev Babu, Shankar, and you will be able to, yes, and you will be Sadhu Singh's interrogation, yes, and you will be astonished that naturally in December you will nowhere found in records where is Subhash Bose, because he is not in the Japan, not in the Southeast Asia. He is missing from here. এবার আসছি আমি আরো কয়েকটা জায়গাতে। এবার 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 দেখুন, এটা কিন্তু ব্রিটিশ, এবার আগস্টের সকল প্লেন ক্র্যাশের পরের কতগুলো ব্রিটিশ রেকর্ডস। He might of course in certain circumstances be welcomed by Russians. This course would raise fewest immediate political difficulties for us, but the security authorities considered that in certain circumstances his presence in Russia would be so dangerous as to rule it out altogether. আমি কোন থেকে পড়ছি? Transfer of Power, Volume 6, page 140. আর একটা ফাইল পড়ি, again from 273 INA, 16 জানুয়ারি 1946 এ কি লিখছে ব্রিটিশ? Today, as the relations between Russia and Western countries are strained, it is also possible that Russia, after the defeat of Japan, has given sanctuary to SC Bose, who, disregarding his personal safety, has pleased to gain India's freedom. It's a risk now. He could have been killed, as many so-called Indian communists in Russia, USSR has been killed by the Stalin, but he took that risk. আমি আর বেশি এখান থেকে পড়ছি না, এবার আসছি আমি আরেকটা জায়গা পড়বো। ইয়েস, আরো এইবার নাও বোস ইজ রাশিয়া। এইবার একটা জিনিস আমি বলি, এবার আর ডকুমেন্টস পিছিয়ে পড়বো না, ডকুমেন্টস পড়ে আর আমি হেডেক সৃষ্টি করবো না। গতকাল আমি ইন জেনারেল প্রিন্সিপালস অফ ফরেন পলিসি অফ নেতাজি সুভাষচন্দ্র বলেছিলাম কালকে, আজকে এবার আসছি আমি। এবার দেখুন আমাদের হিস্টোরিয়ানদের একটা কি বক্তব্য লেখে ইতিহাস ট্রান্সফার অফ পাওয়ারে, দীর্ঘ 7 দশক ধরে তাই বলে গেছে যে গান্ধীর নাকি অসাধারণ মুভমেন্টস করেছেন, সেই সব ভয়ে বা কিছু ব্রিটিশ আপ্লুত হয়ে এদেশ থেকে ইংরেজরা চলে গেছে। একদম ভালো, গান্ধীর অহিংসা ভালোবাসার জয়। তো সেই ঐতিহাসিক মুখে তো লাথি পড়ছে এখন,
কারণ বহু ঐতিহাসিক ইউরোপিয়ানসরা আমেরিকানসরা বলেছে অন্য কথা। এটলি যে নিজে who piloted as Prime Minister of UK has piloted the Indian Independence Bill and passed it to make it as an act, নিজে কি বলেছেন? গান্ধীর কন্ট্রিবিউশন টু ইন্ডিয়াস ফ্রিডম ইজ মিনিমাল, মেইন কন্ট্রিবিউশন অফ সুভাষ চন্দ্র বোস অ্যান্ড হিজ আইএনএ। হয়ে গেল খেলা। এবার আরো জিনিস আগেও বলেছি আমি, শুধু এটাই কিন্তু মেইন ফ্যাক্টর নয়। শুধু ওই যে আইএনএ ট্রায়ালের প্রেক্ষাপটে যে গণ অভ্যুত্থান, হিউজ গণ অভ্যুত্থান সারা ভারতবর্ষে, যেটা আনপ্যারালাল ইন ব্রিটিশ হিস্ট্রি, ব্রিটিশ ইন্ডিয়ান হিস্ট্রি, এটাই শুধু নয় যে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিকে একদম দুর্বল করে দিয়েছিল। দে ব্রোক ইট ফ্রম ইনসাইড, and with that army, and that was the British Indian Army, which by which the British was ruling this India. Not only India, they are ruling the whole Far East Asian countries, also the Arab world they were ruling. But that very British Indian Army is weakened, is weak from inside, and they are the contribution of this INA, নেতাজি সুভাষচন্দ্র। অন্য দিকটা আরো দুটো চাপ আসছিল। চাপটা আসছিল ফ্রম দ্য ইউএসএ, চাপটা আসছিল ফ্রম দ্য ইউএসএসআর। তখন তো ব্রিটিশ দুর্বল। ইউএসএর কি আমি আগেও বলেছি, একটু টাচ করে বন্ধ করে দেবো। ইউএসএর কি টাচ ছিল? ইউএসএ has the experience of fighting against UK for its liberation. UK all along want the destruction of the British Empire. কেন? কারণ ইউএসএ চায় ব্রিটিশ প্রাধান্য মুক্ত একটা পৃথিবী, যে পৃথিবীতে অসংখ্য দেশ স্বাধীন হবে, যাদের সঙ্গে ইউএসএ ডাইরেক্টলি ট্রেড করবে, বিজনেস করবে, সেটা হবে ইউএসএর পক্ষে লাভজনক। ওই তাদের রিলেশনস উইথ দ্য আদার ওয়ার্ল্ড কান্ট্রিজ আন্ডার দি মার্সি অফ দ্য ইউকে তিনি চাননি। ডাইরেক্টলি কন্ট্যাক্টস উইথ দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ। সেজন্য ইউএসএ বারে বারে চেয়েছে ব্রিটিশ এম্পায়ারটা ধ্বংস হোক, সেখান থেকে ডিকলোনাইজেশন হয়ে যাক, মুক্ত হোক। এই জন্যও তিনি ইউএসএর সাকসেসিভ প্রেসিডেন্টসরা চাপ দিয়ে গেছেন ভারত মুক্ত হয়ে যাক। ভারত মুক্ত হলেই তার সঙ্গে ডিরেক্টলি সে ট্রেড করতে পারবে, তার বিজনেস করতে পারবে। এদিকে ইউএসএসআরও চাইছে তার এশিয়ার মাটিতে তার যে প্রাধান্য বিস্তার, ব্রিটিশ থাকলে হবে না, এবং ইন্ডিয়ার সঙ্গে সে ট্রেড ইন্ডাস্ট্রিগুলো করতে পারবে না। সেও চাইছে ইন্ডিয়ার মুক্ত ভারতবর্ষ, মুক্ত ভারত। এবং তার অনেকটাই কারণ নেতাজির প্রেজেন্স ইন দ্য ইউএসএসআর। এবং সেই যে ভয় ব্রিটিশ ফাইলসে লেখা আছে, আবার ব্রিটিশ যদি, হ্যাঁ, তাদের ভয়টা কোথায়? ট্রান্সফার অফ পাওয়ারেই তো ইঙ্গিত আছে। যদি রাশিয়ার সাহায্যে বোস চলে আসে, দ্যাট উইল বি এ ভেরি ব্যাড থিং ফর ব্রিটিশ অ্যাংলো আমেরিকানস, ব্রিটিশ অ্যান্ড আমেরিকানস, ভেরি ব্যাড। কারণ সুভাষ বোস যদি রাশিয়ান হেল্প নিয়ে চলে আসে, দ্যাট ইজ ব্যাড ফর দ্য ব্রিটিশ এবং আমেরিকানস। এই কথাটাই কিন্তু গান্ধী বোঝাচ্ছে। সো হিজ লেটার্স টু দ্য ইউএসএ, একটা কিছু করো শীঘ্রই, সুভাষ চলে এলে আমাদের সবার ক্ষতি হবে, একটা চাপ সৃষ্টি করা। আর এদিকে গান্ধীও চিঠি লিখছে। এবার রাশিয়ারও বক্তব্য হচ্ছে এশিয়ার মাটিতে কেন ইউকে এম্পায়ার থাকবে, এই চাপ। এবং এইখানে পুরোটাই তো আমাদের পড়তে হবে, ডিরেক্টলি আমরা পড়তে পাবো না, এইটা আমাদেরকে থ্রু ইন্টারপ্রিটেশনস অফ হোয়াট এভার ডিক্লাসিফাইড ফাইলস থেকে আমাদের বুঝতে হবে। এবার তারপরে রহস্য, সেটা বলেছিলাম, মহাকাল পর্যায়ের মহাকালের ক্রিয়া প্রক্রিয়া, তার খেলা, এবং আজকের পৃথিবী এবং
ভগবানজি, মহাকাল, তার আগে নেতাজি, নেতাজি তার আগে সুভাষচন্দ্র, সুভাষচন্দ্র, নেতাজি, মহাকাল, ভগবানজির একদম তার পলিটিক্যাল এমই হচ্ছে এশিয়াকে ইউরোপ আমেরিকার প্রাধান্য মুক্ত। এশিয়া একটা সময় ছিল ইউরোপিয়ান সেঞ্চুরি, ওটা পৃথিবীর কন্ট্রোল, আমেরিকান সেঞ্চুরি, এশিয়া ফর এশিয়ানস, নতুন এশিয়া তৈরি হবে, এশিয়ার ভাগ্য এশিয়ানরাই ঠিক করবে, অ্যাংলো আমেরিকান ব্রিটিশ প্রভাব মুক্ত ভারতবর্ষ, পৃথিবী, এশিয়া। তাই হচ্ছে, তাই হচ্ছে। এবং আজকে আজকে এশিয়াই হচ্ছে দিস এশিয়ান সেঞ্চুরি। এশিয়ান স্মল জায়েন্টস তৈরি হয়ে গেছে, স্মল জায়েন্টস তৈরি, ইন্ডাস্ট্রি, কনজিউমার গুড প্রোডাকশনে স্মল জায়েন্টস তৈরি হয়ে গেছে, যেগুলো দেশগুলোকে নাম লোকে জানতো না, তারা এখন কনজিউমার গুড প্রোডাকশনে ওয়ার্ল্ডকে লিড দিচ্ছে। দেন কেম অ্যান্ড তার আগে এসে গেছে চায়না, রাশিয়া ইন রি-রাইজিং, অ্যান্ড নিউ এক্সিস হ্যাজ সাডেনলি ডেভেলপড। রাশিয়া, চায়না, ইন্ডিয়া, নিউ এক্সিস। আমি গতকাল একটু আলোচনা করেছিলাম, দিস এক্সিস কতদিন সাহেব জানি না, বাট হোয়াট এভার পিরিয়ড, দিস হ্যাজ চেঞ্জড এ লট দ্য ওয়ার্ল্ড ইকুয়েশনস। অনেক ধমকি হুমকি সত্ত্বেও জাপান কিন্তু ইন্ডিয়ার সঙ্গে রিলেশন স্ট্রেংথেন করছে। অনেক ধমকি হুমকি সত্ত্বেও কিন্তু ফ্রান্স, জার্মানি ইন্ডিয়ার সঙ্গে ডিফেন্স ডিলস করছে। ইসরায়েল কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক ব্রেক করছে না। সুতরাং আমেরিকান সেঞ্চুরির যে দম্ভ, আমেরিকার সুপ্রিমেসির যে জায়গা, এটা কিন্তু আস্তে আস্তে অনেক দুর্বল হবে। হ্যাঁ, আমেরিকার মাটির তলায় প্রচুর মাইন্স আছে, প্রচুর টাকা আছে। অ্যাট দি সেম টাইম মনে রাখতে হবে শঙ্কর, আমেরিকা ইজ দ্য মোস্ট ইনডেপ্টেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ওদের এই দম্ভ হচ্ছে, টাকা আছে বলে গোটা পৃথিবী থেকে, ইন্ডিয়া, চায়না, জাপান থেকে প্রচুর ব্রেনস নিয়ে গেছে, ওদেরকে কাজ করাচ্ছে। আদারওয়াইজ ইন্টেলেকচুয়ালি আমেরিকানস আর নট দ্যাট স্ট্রং। তা যদি হতো তাহলে ডিপ্লোম্যাটিক্যালি আজকে ইন্ডিয়ার কাছে, পুটিনের কাছে আজকে হোয়াইট হাউসের এই পরাজয় ঘটতো না। মহাকালের খেলা জানি না, এই জায়গাটা আমি আবার বলি, আজকে ভারত সরকারের যে ফরেন পলিসি, ইন্টারন্যাশনাল রিলেশনস, ইট ইজ সুপারব। নাও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ বিং হেল্পড বাই a strong army of very sharp, fine diplomats. Matured. Dovar is excellent, superb, তুলনাহীন। এবং এই ফরেন পলিসি আমি বহুবার আগে বলেছি, একবার আমি বলেছিলাম যে আজকের এনডিএ গভর্নমেন্টের ফরেন পলিসি সঙ্গে তোমরা নেতাজির ফরেন পলিসিটাকে পাশাপাশি রেখে দেখো। So long Congress was leading governments or controlling governments in Delhi, Indian forest policy has no legs. It was very volatile, aimless. But this government for the first time একটা ফরেন পলিসি নিয়েছে যার মূল at the center ন্যাশনাল ইন্টারেস্ট। অন্য ফরেন কান্ট্রি তার কি ফরেন পলিসি, তার কি ইন্টারনাল পলিসি, তার কি স্টেট স্ট্রাকচার, তার কি ক্যারেক্টার, তার কি রিলিজন, আমি দেখব না। আমার একটা ইন্টারেস্ট হচ্ছে তার সেই কান্ট্রির সঙ্গে আমার মিউচুয়াল ইন্টারেস্ট, আমার ন্যাশনাল ইন্টারেস্ট, আমি এটাই দেখব। নান ইজ আনটাচেবল, নান ইজ মাই পার্মানেন্ট ফ্রেন্ড, নান ইজ মাই পার্মানেন্ট এনিমি। দ্যাট বেসিক পলিসি, এই বেসিক প্রিন্সিপালটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আগে নেয়নি। তাদের কি ছিল? মোরালিটি, মোরাল প্রিন্সিপালস, মোরালিটির কথাবার্তা, বাতেলাবাজি, শুধু গান্ধী নেহরুদের শুধু বাতেলাবাজি, মোরাল প্রিন্সিপালস।
Yes, principle is one thing, my national interest. That was the center of foreign policy of Netaji Subhash Chandra. And that is the center of foreign policy, foreign relations of this government. Shankar, প্রদীপ দাস, ব্রিটিশদের দালাল গান্ধীর। শঙ্কর, তুমি নিশ্চয়ই জানো এই গান্ধী নেহরুরা কোনোদিন চায়নি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টটার, এই ইন্ডিয়ার ইস্যুটা, ইন্ডিপেন্ডেন্সের ইস্যুটা কখনো ব্রিটিশ এম্পায়ারের বাইরে যাক, ব্রিটিশ কমনওয়েলথের বাইরে ডিসকাসটা কখনো চায়নি, কোনো দিন চায়নি। দে হ্যাভ নেভার discussed this issue in the League of Nations. They were never tried to discuss this issue with the USSR or with America or with Germany, Japan. They are the big powers also. Never. They wanted to keep the issue of India's liberation as a domestic issue of the British Empire, as a domestic issue of UK, as the domestic issue of the British Commonwealth. Within 1933, you chinta karo, Shankar, when Subhash Chandra was in Vietnam, he and Vittalbhai Patel tried to bring up this issue in the League of Nations in 1933. And it is the INA which has placed the issue of liberation of India into the world platform. He internationalized the issue, the demand of India's liberation. And after INA, after PGI of Netaji, the Indian issue is no more the domestic issue of UK. তা সত্ত্বেও, during transfer of power, যদি এটা আন্ডার দি মনিটরিং অফ দ্য ইউএনও হতো, অনেক ভালো হতো। বাট দি স্কাউন্ড্রেলস গান্ধী নেহরু and also Jinnah, I will tell you, they kept it as a domestic issue of the Britain. That's why so much calamities, so much mismanagement in the in the transfer of power and partition of India. Had it been under the monitoring of the UNO, people of India, the South Asia, could have get better managements. The scoundrel Gandhi, Nehru, Jinnah, they kept it as a domestic issue of UK. They did not allow the other big powers of the world, like other countries like USA, even USSR, never. They helped UK to keep it as a domestic issue. That's why Britain, for its own interest, maneuvered a way, with the help of the Jinnah on one side, Gandhi Nehru other side, partitioning India, transferred the power to two groups. Both are not good for their people and very safely went out. Back to Britain. Still then, whatever, it is the diplomacy and sacrifice of Subhash Netaji which compelled Britain to leave this country. And for the treachery of these persons like Gandhi, Nehru and Jinnahs, we could not reap the fruits, we could not harvest the fruits for what Netaji and INA sacrificed. Netaji এবং INA যে স্যাক্রিফাইসটা করলো, যে ফসলটা ফললো, সেই ফসলটা পুরোপুরি আমরা তুলতে পারলাম না। ফসলটা নষ্ট করলো ব্রিটিশ, গান্ধী, নেহরু এবং জিন্নাদের সাহায্যে। তা নাহলে আমরা ফসলটা আরো সুন্দর করে
আরো পাকা ভালো ফসল তুলতে পারতাম। এবং সেটা এই গান্ধী নেহরুদের ওয়ার্ল্ড ডিপ্লোম্যাসি ইন্টারন্যাশনাল রিলেশনস অভাবের বোধের অভাবের জন্য এবং দেশাত্মবোধের অভাবের জন্য। ইয়েস, his capacity to foresee what would follow the end of the World War II was unbelievable. আমি রাখছি আজকে। প্রদীপ, শঙ্কর, জয়দেব বাবু, আমি রাখছি আজকে। শুভরাত্রি। আমি রাখছি আজকে। আমি আমি আগের দিন আমি যে কটা কথা বলতে পেরেছি ভাঙা ভাঙা, একটু দেখে নেবেন কোথাও কোনো ভুল বলেছি কিনা, আজ কোথাও কোনো ভুল বললাম কিনা। ইফ এনি মিস্টেক আই হ্যাভ মেড, প্লিজ write and mention here. I'll try to educate myself. Thank you. Shubharatri. Yes, Joydev Babu, have you read this book? Pamela Mountbatten's India Remembered. But bookটা ওইটার নাম হচ্ছে India Remembered. Pamela Mountbatten. Yes. Shubharatri.